শ্রী শ্রী নরোত্তম ঠাকুর, শ্রী শ্রী নরোত্তম ঠাকুর বৃন্দাবনে গেলেন। নদিয়া, নবদ্বীপ বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শেষ পর্যন্ত বৃন্দাবনে গেলেন। এখন বৃন্দাবনে গিয়ে উনি বৃন্দাবনে যে সড়ক গোস্বামী যারা বিভিন্ন সে সাথে উনি থাকলেন, কাটালেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ওনাকে বিভিন্ন ওই যে শ্রী মন্দিরগুলো ঘুরে দেখানো হলো। যখন লোকনাথ গোস্বামীর ওই আশ্রমে নিয়ে গেলেন, যাওয়ার পরে ওনাকে দর্শন করা মাত্রই চিন্তা করলেন, মনে মনে ওনাকে গুরু রূপে বরণ করে নিয়েছে। ওই রূপটা দর্শন করার সঙ্গে সঙ্গেই গুরু রূপে বরণ করে নিয়েছে লোকনাথ গোস্বামীকে শ্রী নরোত্তম ঠাকুর। এরপরে উনি জানতে পারলেন যে ওনার প্রতিজ্ঞার কথা, যে আমি তো মনে মনে ওনাকে গুরু রূপে বরণ করে নিয়েছি, কিন্তু পরে জানতে পারলেন যে ওনার একটা প্রতিজ্ঞা আছে, উনি কাউকে শিষ্য করবেন না। এখন এই যে শুরু হলো, এইখান থেকেই শুরু হলো যে উনি শিষ্য করবেন না, আর শ্রী শ্রী নরোত্তম ঠাকুর গুরু রূপে তাকে বরণ করেছে, এবং তিনি সেইখান এটাই ভজন শুরু হলো। জানি তাই, জয় গৌর। আমরা যেটা দেখলাম যে দ্রোণাচার্যের কাছে যখন একলব্য গিয়েছিল না দ্রোণাচার্যের কাছে, দ্রোণাচার্য কিন্তু তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যে কন্ডিশন দিল, অর্থাৎ পিতৃ পরিচয় যখন চাইলো, তখন পিতৃ পরিচয় তো দিতে পারল না। কিন্তু তার একলব্যর একই লক্ষ্য যে আমি গুরুদেব দ্রোণাচার্যর কাছ থেকে এই যে অস্ত্রবিদ্যাটা শিক্ষা গ্রহণ করব, এবং তাকে আমি গুরুরূপে মেনে নিয়েছি। শেষ পর্যন্ত যখন উনি পিতৃ পরিচয় দিতে পারলেন না, তখন মনের কষ্টে চলে গেলেন বনের ভিতর গিয়ে। সেইখানে কি করলেন, কুটির নির্মাণ করে একসময় চিন্তা করলেন ওই যে অনুরাগের ভজন, যেটা একলব্য তখন দ্রোণাচার্যের মূর্তির গঠন করি যে তুমি আমাকে ওখান থেকে অস্ত্রবিদ্যা শিখে না, কিন্তু যখন ওই মূর্তি গঠন করছে, অর্থাৎ এই মৃন্ময়ী মাঝে সে চিন্ময় রূপটা দর্শন করতে শুরু করেছে। এই মৃন্ময়ী মূর্তির মাঝে সেই দ্রোণাচার্যের মৃন্ময়ী মূর্তি গঠন করে তার মধ্যে দিয়ে সে চিন্ময় রূপ দর্শন করতে শুরু করেছে। ওই যে কথা আগেই বললাম যে গুরু চিন্ময় রসের মূরতিখানি গুরু প্রেম রস করে বরিশাল। এখন ওই মৃন্ময়ের মাঝে চিন্ময় মূর্তি যখন গঠন করছে, এখন ওই এই মৃন্ময়ের মাঝেই সে দ্রোণাচার্যের রূপটা দর্শন করে। এক সময় এমন অনুরাগের সৃষ্টি হয়েছে যে ওনাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিবেন না, আর উনি শিক্ষা গ্রহণ করবেন। যখন এমন একটা সময় আসলো যে তুমি যদি এখন আমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা না দাও, তাহলে কি হবে, আমি নিজের পক্ষে তীরবিদ্ধ করে তোমার সম্মুখে নিজের পক্ষে নিজেই তীরবিদ্ধ করে আমি মৃত্যুবরণ করব। যখন এই অবস্থাটা হলো, তখন কি হলো যে এই যে যখন অনুরাগ দর্শন করে ওর ভিতর থেকে সেই
মাটির মূর্তির ভিতর থেকে বের হয়ে সেই কৃপা করলেন যে একলব্য, তুমি বক্ষে তীরবিদ্ধ করো না, আমি তোমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিব। এখানে লোকনাথ ঠিক তদ্রূপ, যে গুরু আমাকে গুরু সে শিষ্য করবে না, আর উনি শিষ্যত্ব গ্রহণ করবে। এইবার সেবা শুরু করলে, অনেক কথা তো জয় গৌর গুরু, সেবা শুরু করলেন, সেবা শুরু করলেন, গুরু সেবা। আমরা গুরু সেবা যে অর্থে, যেটাকে আমরা আমরা সম্ভবত যেটা বুঝি গুরু সেবা, যে গুরুদেবকে এনে সেবা আদি করে, কিন্তু লোকনাথের গুরু সেবাটা, লোকনাথের গুরু সেবা দেখলে আমরা যে গুরু সেবা করতে পারি, এটা তখন আর অনুভূতিতে থাকে না। লোকনাথের গুরু সেবা, যে গুরুদেবের সেই গভীর রাত্রে উঠে তার সেই আশ্রমের চতুর্পাশে সব কিছু পরিপাটি করে পরিষ্কার করে জল এনে, এবং তার যেখানে উনি, তখন তো আর এরকম যে এখন যে বাড়িতে পাকা বাথরুম পায়খানা এগুলি আছে, তখন তো এইটা সিস্টেম ছিল না। তখন তো ঠিক এই গঙ্গার তীরে, অভিষেক মানে নদীর পাড়ে, ঝোপের ধার, বিভিন্ন জায়গায় করতে হতো। ঠিক এমনি মতো লোকনাথ কি করলেন, গুরু যেখানে মল ত্যাগ করে সেই মলটা পরিষ্কার করে। এখন উনি দেখে যে আগে যে যেখানে মলমূত্র পরিত্যাগ করা হতো, সেই সমস্ত জায়গা পরের দিনই আবার পরিষ্কার, পরের দিনই আবার পরিষ্কার। এখন কে করে, কে এটা করে? এবার উনি লক্ষ্য করলেন যে এই কাজটা কে করে। হঠাৎ করে একদিন ধরা পড়ে গেল।